which it regards as separate mental objects. কি অসাধারণ একটি বাক্য। নিজের মধ্যে যে অবিজ্ঞের আভাস সে পায়, তার অনিশ্চিত একটা অংশ ছেড়ে নিয়ে সেই ছেঁড়াটাকেই পুরো বলা এবং সেই পুরোকে আবার টুকরো করে আলাদা আলাদা চিন্তার খোপে ভরে নেওয়া, এই হলো তার কাজ। তার মনের নিজের মধ্যে সে অবিজ্ঞের আভাস পাচ্ছে, তার মধ্য থেকে সে অনিশ্চয়তা ভরা একটা অংশ সে কোনো মতে সংগ্রহ করছে, যেটুকু ওই খামচা মেরে নিচ্ছে। আমরা তো প্রতিনিয়ত সেটা করে চলি, আমি বলাই বোধহয় ভালো। সেই যে খামচে ছিঁড়ে যেটুকু নিয়েছি সেটুকুই পুরো বলি, সম্পূর্ণ বলে ধরে নি, এবং প্রতিটি টুকরোকে যে খন্ড খন্ড করেছি, ছিঁড়ে নিয়েছি, তাকে আলাদা আলাদা একটা জায়গায় রেখে দিয়ে আমরা কাজ করি। মনোময়তার যে শিবিরে আমরা বসবাস করি, সেখানে বসে আমরা এরকম একটা ভাবনা ভাবি, এই ধরনের কাজকর্ম করি। আসলে কি যে পুরোপুরি ঠিক না হলেও মনের কাজ কিন্তু অনেক, যাকে সে যথাযথভাবে সে জানে না, মন জানে না, মনের কাজ অনেক, হয়তো অপূর্ণতা থাকে, কিন্তু সে জানেও না নিজে তার কতখানি কাজ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মনের কাজকে খানিকটা বলে মনে হতে পারে, ওই যে খানিকটা বলেও মনের মনে হতে পারে, কিন্তু মনের কাজ অনেক। যাকে সে জানে না, তাকে আভাসের মাধ্যমে খানিকটা আভাস অনুমানের মধ্য দিয়ে বুঝতে চায়। ওই যে চেতনার উদ্যোগ পর্বে মন একটু একটু করে আলোর আভাস পায়, একদম সূচনা পর্বে চেতনার উদ্গম হচ্ছে, চেতনাঙ্কুরের উদ্গম হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে, তখন মন একটু একটু আলোর আভাস পায়, চেতনার আভাস পায়, কিন্তু তা স্পষ্ট নয়। ওই যে ভেগলি, সামথিং ভেগলি, স্পষ্টই শ্রী অরবিন্দ সে কথা বলেছেন, স্পষ্ট করে অস্পষ্টতার কথা বলেছেন। আমরা তখন কি করি? মনোময়তা থেকে আমরা কি করি? আন্দাজে কোনো মতে যতটুকু পাই বা পাওয়া যায় তাকে নিয়ে চলতে থাকি, আমার মন চলতে থাকে, আমাদের মন চলতে থাকে ততটুকু নিয়ে, যতটুকু পায়। আবার সেই আকার প্রকারকেই সে ভাঙচুরও করে, ছেড়ে টুকরো টুকরো করে। কখনো কখনো সেই টুকরো অংশকে কিছু বলছেন? কারণ মাইক্রোফোন অন হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, কি একটা বলছিলাম। হ্যাঁ, রিপিটেশনই হচ্ছে, এক কথাই বলছি, একটু চেষ্টা করছি আর কি, ধরার চেষ্টা করছি মাত্র, আর কিছু না। আমি অত পাণ্ডিত্য নেই, যতটা সম্ভব চেষ্টা করি। কি একটা বলছিলাম, হ্যাঁ, ওই যে টুকরো করা অংশকে আমরা পূর্ণ বলে মনে করি,
এবং তাতে করে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খন্ড খন্ড অংশকেই অখণ্ড বলে ধরি, খণ্ড টুকরো, অথচ তাকেই অখণ্ড বলে ধরি। এটা মনের ক্রিয়া। শ্রী অরবিন্দ এত কথা বলেছেন মন সম্পর্কে, আমাদের রিপিটেশন কেন, মানে কতবার কত সহস্রবার পুনরাবৃত্তি করলে তবে আমরা বুঝতে পারবো। শ্রী অরবিন্দ এতবার লিখেছেন। তো ওই যে খণ্ডকে অখণ্ড বলে ধরে নেওয়া এরকম চলছে। আবার সেই অপূর্ণ এবং অখণ্ড বলে যাকে ধরে নিয়েছি বা নেওয়া হয়েছে, সেই অংশকে আবার নানা রকমের রূপ দিতে থাকা হয়। এটা আমাদের মনের ক্রিয়া, আমরা ধরতে পারি না। এই প্রসঙ্গে এই যে মনের ক্রিয়াগুলোকে আমরা যথাযথভাবে ধরতে পারি না, একদিন মাকেই প্রশ্ন করেছেন একজন সাধিকা। সে প্রশ্ন পর্ব তো হয়েছে, উত্তর পর্ব চলেছে। হঠাৎ একদিন মা উত্তর না দিয়ে একজনকে বললেন, তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন, কি ভাবছো? চট করে তার ঘোর কেটে গেছে। কই কি ভাবছিলাম আমি তো ঠিক বলতে পারছি না। এই জায়গাটা মা ধরিয়ে দিলেন। অনেক প্রশ্নের উত্তর একটা উদাহরণ দিয়ে মা বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা গালে হাত দিয়ে কি চিন্তা করছি, ভাবছো কি কথা গালে হাত রেখে, গান আছে না? তা আমরা যে কি ভাবি সেটাও আমরা বলতে পারি না। ওই মনের ক্রিয়ায় ওই অসম্পূর্ণ তো ওখানেই। অপূর্ণ এবং অখণ্ড বলে যে অংশকে ধরে নেওয়া হয় তাকে আবার নানান রূপ দেওয়া হয়, আর নানান রূপ দিতে গিয়ে ছড়িয়ে পড়ে। আমাদের ভাব যেটা একাগ্র হওয়ার কথা সেটা বহুমুখীনতা লাভ করে, বিভিন্ন আকার বিভিন্ন রূপ নেয়, রূপ পরিগ্রহ করে, ফলে সব রূপগুলোকে আমরা আর ধরে উঠতে পারি না, ছড়িয়ে দেওয়া হয়, তাকে আর নিয়ে আসতে পারি না। এতে করে বিপত্তি আসে, এতে করে বিপত্তি আসে। মা এখানে খুব স্পষ্ট করে সে কথা বলে দিয়েছেন। ফলে তর্ক বিতর্কের সৃষ্টি হয় আমাদের মধ্যে। মা তো বারবার মনের এই স্তরে থাকাকে বিপজ্জনক বলেছেন। এই সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই। এই যে অস্থিরতার সময়, এই বিঘ্নতার সময়, এই যে ইডিয়েট আওয়ারের সময়, এই যে মূর্খামির ঘন্টা চলছে আমাদের জীবনে, এই সময় খুব বড় সিদ্ধান্ত নিতে নেই। এই সময় কোনো সিদ্ধান্ত নিলে ভুল হবেই হবে, মা বলে দিয়েছেন। আমরা করে ফেলছি, প্রতিনিয়ত করে ফেলছি। অর্থাৎ মনের যে একাগ্র হওয়ার কথা তাকে না করে ছড়িয়ে দিচ্ছি, বিশ্বস্ত করে দিচ্ছি, ফলে তাকে আর গুটিয়ে আনতে পারছি না। তখন বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ভুল হচ্ছে। মা বলছেন এ সময় যথাসম্ভব নীরব থাকা দরকার, একাগ্র হবার চেষ্টা করা দরকার, শান্ত থাকা দরকার, কোনো কাজে হাত না দেওয়া দরকার। কারণ কোনো কাজে হাত দিলেই সে কাজটি অসম্পূর্ণ থেকে যাবে বা ভণ্ডুল হয়ে যাবে। শ্রী অরবিন্দ বলে দিয়েছেন, ওই যে ওই কথাটা নকে দেওয়া উত্তর বাংলা রচনায় আমরা শেষের দিকে পড়ি না, যে তপস্যা হলো এই স্থির থাকা মাকে ডাকা। আর আমাদের তপস্যা হলো এখন অস্থির থাকা, মাকে না ডাকা। এটাই আমাদের তপস্যা হয়ে গেছে। তাই আমরা মেম্বারশিপের ক্ষেত্রেও এই তো আমি একদম পরিষ্কার করেই বলি, কেউ কেউ ভুল বানান লিখছেন, নাম্বার ভুল হচ্ছে, পদবি ভুল হচ্ছে। কেন? স্থিরতা নেই বলেই। সেই তপস্যার কথা স্থির থাকা মাকে ডাকা না করে আমাদের কাজ হলো অস্থির থাকা এবং মাকে না ডাকা। তাই ভুলগুলো হয়ে যাচ্ছে। এই কারণেই গত 21 দিন, গত 20 দিন আমি কোনো অংশ নিইনি। একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। শ্রী অরবিন্দ তো বলে দিলেন। শ্রী শ্রী শারদা মা কি বলছেন? ওই যে মা বলছেন না, তপস্যা কথা ঠিক আছে, শারদা মা 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 বলছেন
তপস্যার মূল কথা এই, তুমি যেন ঠাকুরের পদে মাথা রাখতে পারো। কি অসম্ভব কথা বলে দিলেন। তপস্যার মূল কথা এই, তুমি যেন ঠাকুরের পদে মাথা রাখতে পারো। বোধহয় মনের এমন স্তরে থাকা সাধক বা সাধিকাদের জন্য এ বাণী অনেকটাই কার্যকরী হতে পারে। তপস্যার মূল কথা এই, তুমি যেন ঠাকুরের পদে মাথা রাখতে পারো। পারছে কি? ঠাকুরের পদে, শ্রী অরবিন্দের পদে, শ্রী অরবিন্দ ঠাকুরের পদে, মায়ের পদে, পদপ্রান্তে আমরা কি মাথা রাখতে পারছি? অস্থিরতা থাকলে তাই হয় না। 11 নম্বর প্যারাগ্রাফ 4 নম্বর বাক্য বলছেন শ্রী অরবিন্দ, দেখুন, it is only the parts and accidents that the mind can see definitely and after its own fashion know. বলে দিচ্ছেন, অতএব মন কেবল বস্তুর অংশ আর উপাধিকেই স্পষ্ট করে দেখে এবং তাদের তত্ত্বই জানে শুধু। অবশ্য সে জানার ধরনও তার নিজস্ব। মন দেখে কি? পূর্ণকে দেখতে পারে না। অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি সেই অ্যাবসলিউট ট্রুথকে ধরতে পারে না, দেখতে পারে না, অনুমান করতে পারে না। অনুমান করে কতটুকু? অনুমানের মধ্য দিয়ে পূর্ণতাকে ধরা যায় না, অনুমানের মধ্য দিয়ে বস্তুর সামান্য কোনো অংশকে ধরা যায় মাত্র। তাহলে মন সেই বস্তুর অংশকে, কোনো একটি অংশকে দেখে। আর দেখে কি? আর দেখে অ্যাক্সিডেন্ট বা উপাধিকে। অ্যাক্সিডেন্টকে এখানে উপাধি সেইভাবে প্রয়োগ করা হলো, শ্রীমত অনির্বাণ প্রয়োগ করেছেন। উপাধি কথাটির মধ্যে একটি গভীর ইঙ্গিত বাহিতা আছে, তাই না? বুঝতেই পারছেন যে উপাধি মূল বা অখণ্ডের খুব ছোট অংশ, তবে তার মধ্যে মূল বা অখণ্ডের পরিচয় অতি সামান্য হলেও বর্তমান থাকে উপাধির মধ্যে। এই জায়গায় উপাধির গুরুত্ব, যে সামান্য অংশ থাকে কিন্তু অতি সামান্য অংশের মধ্যেও সেই মূলের অংশ থাকে। সূর্যের সামান্যতম কণার মধ্যেই সত্য সূর্যের বিকশিত রূপ পর্যবেক্ষণ করা যায়, অনুভব করা যায়। সেই রকম ওই যে বললাম যে উপাধি অতি সামান্য বিষয়ের মধ্যে হলেও মূলতার, মুখ্যতার, অখণ্ডতা সেখানে বর্তমান থাকে। তাহলে মূল বা অখণ্ডের পরিচয় অতি সামান্য হলেও বর্তমান থাকে উপাধির মধ্যে। বেশ, ওই পার্টস এন্ড অ্যাক্সিডেন্টস, অংশভূত যা কিছু যা ঘটছে আমাদের জীবনে, তার মধ্যে প্রতিটি ঘটনা সংগঠনের মধ্যেই মূলের কিছু না কিছু, ওই যে মর্নিং শোজ দ্য ডে আমরা যেরকম বলি, সূচনা কাল দেখেই তার পরবর্তী অংশকে বোঝা যায়। মা বলছেন তাকেও পাল্টে দেওয়া যায় বাছা, তুমি যদি যোগ সাধনা করো। কিন্তু আমরা সাধারণ গৃহী মানুষ, সেই যোগ সাধনার সঙ্গে যুক্ত হতে পারি না বলেই আমাদের ওই উপাধি নিয়ে বসবাস করতে হয়। আর উপাধি যদি যথাযথ জ্ঞান অর্জন করতে না পারি, উপাধি ব্যাধি হিসেবেই থাকে। অতি সামান্য অংশের মধ্যেও মূলের খানিকটা অংশ নিয়েই আমরা বেঁচে থাকি। এইভাবে সীমিত ভাবে হলেও মূল বিষয় কোনো একটি দিক নিয়ে আমাদের মন এগোতে থাকে, বুঝতে চেষ্টা করে। প্রকৃত বিদ্যা অর্জন না করেও কখনো কখনো উপাধি পাওয়া যায়। ওই উপাধি ব্যাধির অবসাদ কথা আছে না, ইয়দি বিদ্যা ন বিদ্যতে। তো
প্রকৃত বিদ্যা অর্জন না করেও কখনো কখনো উপাধি পাওয়া যায়, সেই উপাধি ব্যাধির মতোই থাকে। তাতে কি হয়, খানিকটা খানিকটা অন্তত আভাস মেলে, তাতেই খুশিতে। আমরা তো আর সবাই দামোদর শেঠ নই, আমরা অল্পেতেই খুশি হয়ে যাই। তা এরকম মেলে, আভাসের মধ্য দিয়েও সত্যের কিছু কিছু অংশ হলো তো আমাদের জীবন মেলে। তা মনের ক্রিয়াকর্মের মধ্যেও সে ধরনের আকার ইঙ্গিত পাওয়া যায়। তবে কি এই বৈশিষ্ট্যপূর্ণ কথা যে মনের এই যে এই পর্যায়ে অতি সামান্য অংশের মধ্যেও মূলের খানিকটা অংশ বর্তমান থাকে। তো এই যে পর্যায়, মনের এই পর্যায়ে এক নিজস্ব ধরন লক্ষ্য করা যায়, অর্থাৎ সবই ইতিবাচকতা। অতি সামান্যের মধ্যেও যদি মূলের অংশ থাকে, সেটা যদি মন অনুভব করতে পারে, অর্থাৎ অনুমানের মধ্যেও বৃহৎ মানের অংশ পাওয়ার সম্ভাবনাকে দেখা যাচ্ছে। পরের বাক্যটি পড়ি, আর বেশি বলবো না, এক কথাই অনেকবার বলা হয়ে যাবে। পরের বাক্যটি 5 নম্বর বাক্য, বলছেন শ্রী অরবিন্দ এমন করে, এই জায়গাটা, of the whole its only definite idea is an assemblage of parts or a totality of properties and accidents. অখণ্ড কতগুলি খণ্ডের সমবায় অথবা কতগুলি ধর্ম এবং উপাধির সমষ্টি, এই হলো তার অখণ্ডের স্পষ্টতম ধারণা। কার? মনের। মনের স্পষ্টতম ধারণা কি? ওই এখান থেকে খানিকটা ওখান থেকে খানিকটা নিয়ে একটা জড়ো করলাম, আর তাকেই পূর্ণ বলে ভেবে নাও। এই অ্যাসেম্বলেজ, এই তত্ত্ব তো আমাদের সার্বিক জীবনে এখন যন্ত্র কারিগরি বিদ্যার ক্ষেত্রে তো ভীষণ ভাবেই বেশ কার্যকরী রূপ। কারণ মাইক্রোফোন অন হয়ে আছে বোধ হয়, মেটালিক সাউন্ড পাচ্ছি। যাই হোক, কি বলিব, এখানে মনের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না, মন খুব ছোট ছোট বিষয় নিয়ে বিশ্লেষণ করছে, তারপর বিশ্লেষণ করা অংশগুলোকে আবার একসাথে জড়ো করছে। আর মনের লক্ষ্য কি? মনের মূল লক্ষ্য জ্ঞান লাভ করা। কিন্তু এই যে একটা বিষয়কে ভেঙে দেখা, খণ্ড খণ্ড করা, তাদের প্রত্যেকটি নিয়ে ভালো করে বিশ্লেষণ করা, আবার একসাথে জড়ো করা, এতে করে কিছু কিছু জ্ঞান নিশ্চয়ই অর্জন করা যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে পূর্ণ জ্ঞান অর্জন করতে হলে মনকে আরো অনেক পথ যেতে হবে। আমরাও ধাপে ধাপে সেই পথ ধরে এগোতে থাকবো। আমরাও তো মনোময় বৃত্তি সম্পন্ন মানুষ। মনোময়তা যাতে, কি বলবো, যে মনোময়তা যাতে ঊর্ধ্ব অতি মনোময়তা বা অতি মানসতা পায়, তার জন্য শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের নির্দেশ মতো এগোনোর চেষ্টা করতে হবে, করব। কার্তিকদার মাইক্রোফোনটা অন হয়ে গেছে।
বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো ওই যে কথাটা বললাম যে শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের নির্দেশ মতো এই চেষ্টা করবো। হ্যাঁ, শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের নাম করলাম, যেহেতু আমরা শ্রী অরবিন্দের আহ, তত্ত্ব নিয়েই খানিকটা পাঠ এবং আলোচনা করার চেষ্টা করছি। তবে শ্রদ্ধেয় বর্গ যারা উপস্থিত রয়েছেন, শ্রোতৃবর্গ, তারা তাদের ইষ্ট দেব দেবী গুরু মায়ের কথাও স্মরণ করতে নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন। আমরা প্রতীকী শ্রী অরবিন্দ এবং মায়ের নাম করলাম, তবে শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের নামের মধ্য দিয়েই সমগ্র গুরুকুলকেই শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করছি, অন্তত এই অধম চেষ্টা করছে। তাহলে আমরা সেই অনুযায়ী যে নির্দেশ রয়েছে সেইভাবে আমরা এগোনোর চেষ্টা করব। তবে ওই যে কথা, একা নয়, এইখানে শ্রী অরবিন্দের অনন্যতা, এখানে তার সেই পিওরলেসনেস শ্রী অরবিন্দের কোথায়, তিনি একা কখনো কিছু করতে বলেননি। তাহলে একা নয়, কিভাবে সমবেত ভাবে সবাই মিলে একা কোনো ভালো অংশ অর্জন করলে কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে আনন্দ অংশেও ঢুকে পড়তে পারি আমরা, তবে সেই আনন্দ অংশের মধ্যেও ইগো ফ্যাক্টর ঢুকে পড়তে পারে। আমরা আনন্দ অংশে যেমন ঢুকে পড়তে পারি একা একা, ঠিক তেমনি তার মধ্যে ওই আনন্দের মধ্যেও সূক্ষ্মভাবে অহং চেতনা, অহং সর্বস্বতা ঢুকে পড়তে পারে। আমার আনন্দকেও তখন সেই অহং এসে কলুষিত করতে পারে। সেদিক দিয়ে দেখলে সমবেত ক্রিয়াধারায় অহং বিদীর্ণ হতে থাকে। সবাই আমরা এখনো মেনে উঠতে পারিনি। শ্রী অরবিন্দ সোসাইটি যে কারণে শ্রী অরবিন্দ সোসাইটির নাম করে দেবসংঘ গড়ে তুললেন শ্রীমা, তাতে সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে সাধনা চলবে। একজনের সাধনায় যে অহংবোধ ঢুকে পড়তে পারে তা যাতে বিদরিত হতে পারে, তার জন্য সমবেত সাধনার জন্য শ্রী অরবিন্দ সোসাইটি। সামাজিক জীবনে থেকেও অধ্যাত্ম বিদ্যায় অনুশীলন করার প্রচেষ্টা মা সেজন্যই গড়ে তুললেন। তাই একা যখন করতে যাবো, আনন্দ পাবো, সেটা উচ্ছ্বাসে পরিণত হবে। যখন আনন্দ উচ্ছ্বাসে পরিণত হয় তখন বুঝে নিতে হবে তার মধ্যে ইগো ফ্যাক্টর ঢুকে পড়েছে, অহং ঢুকে পড়েছে। এই রোববারই দেখে এলাম এক জায়গায় বিশাল সেই কালী পুজো হচ্ছে আর ডিজে বাজছে ফলতা অঞ্চলে, দেখে এলাম। তো ওই তখনই দেখলাম আনন্দ কি সুন্দর, দেবী মূর্তির সেই আনন্দোদ্ভাসের মধ্যেও কিরকম উচ্ছ্বাস ঢুকে পড়েছে, মানে অহং সর্বস্ব ক্ষুদ্রতাও সেখানে ঢুকে পড়ছে। সেদিক দিয়ে কি না সমবেত ক্রিয়াধারায় অহং বিদীর্ণ হতে থাকে, এই কথা তো আগেই বললাম না। তখন কি হয়, তার একটা ফল আছে, সবকিছুর একটা ফল আছে। আমরা শ্রুতিতেও সেরকম দেখি যে ফলটা এরকম যদি বলি আমাদের মতো করে, যে আনন্দ তখন সবার রঙে রাঙিয়ে যায়। একা যখন কাজ করি আনন্দ উচ্ছ্বাস যা আসে অহংকার ঢুকে পড়তে পারে, কিন্তু সমবেত ভাবে ঢুকলে, সমবেত ভাবে কাজ করলে অহং বিদীর্ণ হচ্ছে, তখন আনন্দ সবার রঙে রাঙিয়ে যায়, প্রত্যেকের মধ্যে সেই আনন্দ জারিত হয়, সবাই প্রভাবিত হয় সেই আনন্দে। যে আনন্দ অহংকে মুখরিত করে না, অহংকে নীরব করে। আমরা সমবেত পাঠ করার চেষ্টা করি, সমবেত ধ্যানে বসার চেষ্টা করি, সমবেত আলাপ আলোচনা চলতে থাকে। বিভিন্ন কেন্দ্র শাখায় তো শনিবার রবিবার করে এরকম ভাবে চলছে। তখন কি হয়, এইগুলো আমরা তো লক্ষ্য করি, সেই পাঠচক্রে বসে আমরা দেখি যে একের অপূর্ণতা সকলের মধ্যে পড়ে পূর্ণতা পায়। আমি যেটা জানতাম না, একটা আলোচনায় একটা আলো ঝলকে উঠলো, সেই আলোয় আমার ভিতরের অন্ধকার বিমোচিত হলো, আমিও আলোকিত হলাম। তাহলে আমার অপূর্ণতা ছিল, কিন্তু সকলের মধ্যে যে সমবেত ভাবে
সেই অপূর্ণতা দূরীভূত হলো, আমি অনেকটা পূর্ণতার কাছাকাছি পৌঁছতে পারলাম, বা যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার পূর্ণ আলোক আমি অনুভব করলাম। তাই সংঘভাব, সংঘবোধ জীবন ও জীবন সাধনায় অনেকখানি বেশি ভূমিকা গ্রহণ করে। পরের বাক্যটি পড়ছি, একটু বড় হবে, কতটা কি আলোচনা করতে পারবো জানি না, বেশিরভাগই বুঝতে গিয়ে গন্ডগোল, তখনও দেখি বুঝি না, আর যখন বসি বসেই মনে করা যে বোঝা হয়েছে, তখন বোঝা চেপেই বসেছে। পরের বাক্য 6 এবং 7 দুটোই একসঙ্গে একটু পড়ে নিচ্ছি, কারণ সপ্তম বাক্যটি ছোট্ট একটি বাক্য। শ্রী অরবিন্দ বলছেন, the whole not seen as a part of something else, the whole not seen as a part of something else or in its own parts, properties and accidents is to the mind no more than a vague perception. এই যে জায়গাটা ধরে দিচ্ছেন, only when it is analyzed and put by itself as a separate constituted object, a totality in a larger totality, a totality in a larger totality, can mind say to itself, this is now I know. এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক বই রচিত হয়ে গেছে। This now I know and really it does not know, এই যে কথাটা আবার বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। অখণ্ডকে জানা অপর কারো খণ্ড বলে নয়, অথবা তার নিজেরও খণ্ড উপাধি বা ধর্মের সমাহার বলে নয়। তাহলে কি মনের কাছে এ অনুভব নিতান্তই আবছা। অখণ্ডকে ভেঙে আলাদা বস্তুর কোঠায় সে ফেলে যখন, একটা বৃহৎ পিণ্ডের মধ্যে ক্ষুদ্র পিণ্ডের আকারে, মন তখনই খুশি হয়ে বলে ওঠে, এবার এ তত্ত্ব পেলাম, অথচ কোনো তত্ত্বই সে পায়নি। মনের ক্রিয়া, ওই যে পেয়েছি এবার তোমায়, যে এবার তত্ত্ব পেয়ে গেলাম, অথচ কোনো তত্ত্বই সে পায়নি। মনের এই জায়গাগুলো শ্রী অরবিন্দ আমাদের ধরে দিচ্ছেন। মন নানাভাবে অখণ্ডকে জানতে চায়, বুঝতে চায়, পাওয়া না পাওয়ার দোলায় দুলতে দুলতে সে আসলে অতিমানস পূর্ণতাকেই ধরতে চায়, বুঝতে চায়। এটা হচ্ছে মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শ্রী অরবিন্দ যেটা আমাদের ধরিয়ে দিচ্ছেন বারবার করে বলে। অনেক রকম, কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না, কিন্তু মন তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মূল লক্ষ্য সেই অতিমানস পূর্ণতাকে ধরতে চাওয়া, বুঝতে চাওয়া। আর তাই বারবার অখণ্ডকে খণ্ড খণ্ড রূপে দেখতে চায় মন। ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজন করে নিয়ে যদি বুঝতে সুবিধা হয়, তারই চেষ্টা করতে থাকা মনের। আমি যদি ছোট ছোট করে নিয়ে বিষয়গুলোকে বুঝতে পারি, কেন করব না সে চেষ্টা? কারণ আমি তো সম্পূর্ণকেই পূর্ণকেই বুঝতে চাই। ওই খানিকটা খানিকটা করে বুঝতে চেষ্টা করা মনে ক্রিয়া। ক্ষুদ্র অংশগুলোকে
একটু আধটু জানতে বুঝতে পারলেই মনের খুব আনন্দ হয়। কখনো কখনো ছোটকেই বড় বলে সে ভুল করে ফেলে, তার মধ্যেই সে খুশি হয়। তখন সেগুলো পূর্ণতাকে ধরা নয়, অখণ্ডকে সম্পূর্ণভাবে বুঝতে পারা নয়, তবু তার চেষ্টা লেগেই থাকে। এই যে মনের এই যে টেনাসিটি, এই যে লেগে থাকার প্রবণতা, এটা তো খুব মূল্যবান আমাদের শেখার বিষয়। যদি কিছুটা পাওয়া যায়, এ জন্মে খানিকটা হলো, পরের জন্মে, এরকম ভাবে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে, জন্ম না ধরে প্রত্যেকটি জন্ম, প্রতিদিনই আমাদের জন্ম হয়ে চলেছে, প্রতিটি অধ্যায় ধরে চর্চা করা, অনুশীলন করা, সেই প্রবণতা যদি আমাদের তৈরি হয়, তবেই আমরা মনোময়। না হলে মুখে বললাম আমরা মনোময়, আমরাও কি সত্যি সত্যি মনোময় হয়ে উঠতে পেরেছি? প্রশ্ন। মনোময় যদি হতে পারতাম, তাহলে মনের সেই লাগাতার প্রচেষ্টা থাকতো যে আমাদের লক্ষ্য সেই অতিমানস, পূর্ণতা, পূর্ণতা। তাহলে ধাপে ধাপে খণ্ডিত অংশকে জানতে জানতেই আমি অখণ্ডকে জানবো। তার জন্য ধারাবাহিক প্রচেষ্টার দরকার। যদি মনোময় সত্তার অধিকারী আমরা যথাযথভাবে হতে পারি, তাহলে সেই লাগাতার প্রচেষ্টা আমাদের থাকবে, অর্থাৎ আমরা সাধনা করছি, সাধক বা সাধিকা বলে নিজেদের উত্তীর্ণ করতে পারবো। প্রয়োজন নেই আসলে, মনে একটা বিশেষ চেষ্টায় থাকে তো। প্রথমে অখণ্ডকে খণ্ড খণ্ড করে নেয়, তারপর খণ্ডগুলোকে বোঝবার চেষ্টা করে। একটু পরের বাক্যটা পড়ে নি, এই জায়গাটা বলছি যখন, দেখবেন এই পরের বাক্যটায় শ্রী অরবিন্দ কি সুন্দর বলছেন, এই যে it knows only its own analysis of the object and the idea it has formed of it by a synthesis of the separate parts and properties that it has seen. এই যে যা পেয়েছে সে তার নিজেরই বিশ্লেষণের খবর। ওই যে মন লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে, সে নিজেই কিছু কিছু বিশ্লেষণ করছে, তার খবর সে পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু, মন বুঝতে পেরেছে, এই বিশ্লেষণী বৃত্তি মনে রয়েছে, বস্তুর খণ্ডভাগ আর খণ্ড ধর্মই সে দেখেছে। বেশ কথা, অখণ্ডের তত্ত্ব পেয়েছে তাদের জুড়েই। এই যে খণ্ড ধর্ম, খণ্ডকে দেখা, খণ্ড ভাগকে দেখা, খণ্ড ধর্মকে সে দেখেছে, কিন্তু সেই খণ্ডিত অংশগুলোকে যখন সে যথাযথভাবে জুড়তে পেরেছে, তখন সে অখণ্ডের রূপকে দেখতে পাচ্ছে। এইখানেই মনের বিশেষ একটা চেষ্টা। সে অখণ্ডকে খণ্ড খণ্ড করে যে দেখছে, তারপরে খণ্ডগুলোকে আবার যথাযথভাবে জোড়া লাগাতে পারলে, ম্যাজিকে আমরা দেখি একটা কাঁচের গ্লাসকে ভেঙে দেওয়া হলো, আবার সেগুলো বেশ গিলিগে বলে তারপরেই জড়ো করা হলো, কি সুন্দর ভাবে কাঁচগুলো এক জায়গায় জড়ো করা হলো কাপড়ের মধ্যে, কিছুক্ষণ পরে তার থেকে একটা গ্লাস বের করে নিয়ে আসা হলো। যেভাবেই হোক, ভানুমতির খেল হোক, ম্যাজিশিয়ানের সেই খেল হোক, কিন্তু শ্রী অরবিন্দের সেই কথা, ম্যাজিক্যাল ওয়ে, একটা ম্যাজিক্যাল ওয়ে আছে, সেইটাকে ধরতে পারা। তাহলে ওই যে খণ্ড খণ্ড রূপগুলোকে দেখেছি, সেগুলোকে যথাযথভাবে জুড়তে পারা। ছোটদের এই ধরনের অনেক পাজলস থাকে না, খণ্ড খণ্ড অংশগুলোকে জুড়তে পারে কিনা, কে কত তাড়াতাড়ি জুড়তে পারে। তো মনে করিয়া ওই আমাদের এইগুলো চিলড্রেন্স ক্যাম্পে, ইউথ ক্যাম্পে, এগুলো তো আমাদের কিছু কিছু করা হয়। কাগজ জড়িয়ে দেওয়া হলো, সেগুলোকে জড়ো করা, একটি বিভিন্ন টুকরো করে তাকে মিলিয়ে দেওয়ার, ধরার চেষ্টা করা, এই মনের ক্রিয়াগুলোকে বোঝানোর চেষ্টা। যখন আমরা জড়ো করতে পারি যথাযথভাবে, তখন শেষে কি দেখি না, খণ্ডগুলোকে জোড়া লাগিয়ে অখণ্ডের তত্ত্বকে বোঝবার আমরা চেষ্টা করি। তখন এরকম করে পূর্ণ জ্ঞান অর্জন করা যায় কিনা, তাতে যথেষ্ট বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা যায়।
থেকে যায়। আসলে ওই যে একটু আগেই পড়ছিলাম না, অ্যাসেম্বলড নলেজ। এটি এমন এক জ্ঞান যাকে অ্যাসেম্বলড নলেজ বলা যেতে পারে। এই যে অ্যাসেম্বলড নলেজ, তাকে একত্রিত জ্ঞান বা কি বলবো, জড়ো করা জ্ঞান বলা যেতে পারে। সেই একত্রিত জ্ঞান ভাষা হয়, সেটা ঠিক। পূর্ণ সত্য স্বরূপ যে জ্ঞান, তা তো আর ক্ষুদ্র নয়, তা বৃহৎ। তাই স্বাভাবিকভাবেই এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য থাকে, মনে ক্রিয়া নিয়ে আমাদের পার্থক্য থাকে। কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা সেই পূর্ণতার অভিমুখী। তাহলে খণ্ড অংশকে, তার পূর্ণ সত্যকে জানবো, পূর্ণ সত্যকে অর্জন করব, জ্ঞান অর্জন করব, তারপরে তার মধ্য দিয়ে বৃহৎকে আমরা জানতে চেষ্টা করব। যাই হোক, শ্রোতারা অধৈর্যই হবেন যে এত কথা কেন। শ্রী অরবিন্দ সূক্ষ্মভাবে বিষয়টি বোঝাচ্ছেন। আমাদের তো সেই ভাব, সেই বিশ্লেষণকে বুঝে নিতে হবে। জানি সময় খুব কম আমাদের, আবার অনন্ত সময়, সেই অনন্তের সন্ধানে আমরা রয়েছি। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, ছোট ছোট কোনো বিষয়কে জানবার জন্য মন এক উপকরণ, ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের একটা মন হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট। ছোট ছোট বিষয়কে সে জানে, ঠিক, কিন্তু পূর্ণ এবং সত্য জ্ঞান অর্জন করার জন্য মন সর্বাঙ্গীন ভাবে এগিয়ে যেতে পারে না, এটাও জানছি। শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিচ্ছেন। কখন? লেটার্স অন ইয়োগাতে এই প্রশ্ন করছেন একজন। শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন, হ্যাঁ, তোমার মন পূর্ণ এবং সত্য জ্ঞান অর্জন করার জন্য সর্বাঙ্গীন ভাবে এগিয়ে যেতে পারে না। কখন পারবে স্যার? এখন তো তুমি বুঝবে না বাছা। যতদিন না অতিমানস তোমার মধ্যে অবতরণ করছে, তুমি তাকে অর্জন করতে পারছো। আমরা অর্জন করতে পারিনি, বলতে পারবো না সেভাবে, কিন্তু আমরা চাইবো। আমরা চাই অখণ্ড ভারত, আমরা চাই অখণ্ড তত্ত্ব, আমরা চাই অখণ্ড মানস, অতি মানসকে। আজ এইটুকু। জয় মা, জয় শ্রী অরবিন্দ। সবাই খুব আনন্দে থাকুন। পূর্ব মেঘ আসছে, বর্ষণ হবে, প্লাবন চলবে, আমাদের স্নিগ্ধতা, শান্ততা, প্রশান্তি আসবে। জয় হোক আপনাদের। অপূর্ব আলোচনার পর আমাদের শুভেন্দু একটু আশার বাণীও শুনিয়ে গেলেন, প্রখর তপন তাপে। এর থেকে আমরা খানিকটা হয়তো বাঁচবো আর দু একদিন পরেই। খুব ভালো। একটা কথা বলবো, সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর অনুরোধ থাকলে প্রত্যেক দিনই যেন 8টা থেকে 9টা পর্যন্ত আমরা একত্র হতে পারি, সেই চেষ্টাটুকু যাতে আমাদের থাকে এবং মা যাতে কৃপা করেন যোগ দেওয়ার জন্য। শুভরাত্রি।